রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সকাল 7টায় প্রধান জামাত, প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। শেষ দিনে ঈদযাত্রায় ট্রেন বাসে ভোগান্তি কম, পশুহাটে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা, লোকসানের শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি। মিয়ানমারের সিত্তে শহরে আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা, দ্রুত খালি করার নির্দেশ জান্তা সরকারের। এবং পরনির্ভরশীলতায় মিয়ানমার ইস্যুতে সরকার নীরব, বললেন ফখরুল। না জেনে কথা বলা বিএনপির অভ্যাস, মত কাদেরের। সংবাদ রাতে দেখছেন একেএস টিমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, এরই মধ্যে প্রস্তুত জাতীয় ঈদগাহ। রোববার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানী ঈদ জামাতে নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক হারুনা রশিদ বলেন, ঈদকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে আছেন তারা। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার জাতীয় ঈদগাহে। ঈদ জামাতকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, ঈদ কেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় জাতীয় ঈদগাহ ময়দানের। র্যাব মহাপরিচালক হারুনা রশিদ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বলেন, এবারের ঈদকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়া অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে পশু কোরবানির পর চামড়া নিয়ে দালাল চক্র যেন অব্যবস্থাপনা তৈরি করতে না পারে, সেদিকেও নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারে ঈদগাহ ময়দানে 3 লাখের বেশি মুসল্লি আদায় করবেন ঈদের নামাজ। সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। সহকর্মী টিটু দাসের তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাঁত খা 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীতে 2 বছর ঈদের জামাত না হলেও গত ঈদুল ফিতরে এ ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 3.5 লাখ মুসল্লি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার সব প্রস্তুতি। সকাল 10টায় শুরু হবে ঈদের জামাত। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবেন বলে আনন্দিত স্থানীয়রা। যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি।
নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে পুলিশ, র্যাব ও বিজিবি। নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। বাইনোকুলার দিয়ে আমাদের অস্ত্র থেকে চারপাশ দেখা হবে, স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তায় মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য স্পেশাল দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে। দুইটা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এবার 197তম ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র ঈদ উল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অনেকে চড়তে পারছেন না ট্রেনে। ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন অনেকে। বাড়তি কোচ যুক্ত করেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীদের। তবে সকাল থেকে শিডিউল মেনেই স্টেশন ছেড়েছে সব ট্রেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসেও চাপ বাড়ে যাত্রীদের। রয়েছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। খালি গাড়ি নিয়ে আসতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি রাখছেন বলে জানান বাস শ্রমিকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। টিকিট কেটেও তিস্তা এক্সপ্রেসে উঠতে পারছেন না যাত্রীরা, তাই বাধ্য হয়েই জানলা দিয়ে ঢুকছেন তারা। ভিতরে ঢুকতে না পেরে ছাদে উপরে উঠেন অনেকেই। দীর্ঘ ভোগান্তি এই ট্রেন যাত্রীদের। প্রবেশ করতে পারতেছি না, তার কারণে বাধ্য হয়ে এদিক দিয়ে এখন ঢুকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, টিকিট আছে, এইটাই সিট। না, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, তার কারণে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে আর কি। সকাল থেকেই সময় মতো কমলাপুর স্টেশন ছাড়ে সব ট্রেন, ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের। ভালো লাগছে, অনেক জায়গায় দিচ্ছে, এক জায়গায় বাড়িতে ভালো লাগছে, সমস্যা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে। কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অন্যবার ঈদে ভাড়াটা 200 টাকাই নেই, বাট এবার আমি দেখতেছি যেটা ভাড়াটা আপনার তুলনামূলক 100 টাকা বেশি। আগে ভাড়া যেতাম 150 টাকায় ভাড়া, কিন্তু এখন 300 টাকা ভাড়া। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এখানে কি দেখতেছে তারা? এখানে খাইলা যাই অমর থেকে এমর থেকে বইরা যাই, 60 টাকা কম নেই। সরকারি চার্জে 60 টাকা কম নেই, সরকার যেটা বলছে তার চেয়ে 60 টাকা প্রতি গাড়ি যাত্রী প্রতি কম নেই। বাড়তি ভাড়া আদায়ে নানা অজুহাত বাস মালিক শ্রমিকদের। ভিআইপি যত পরিবহন আছে সব পরিবহনের মনে করেন আগের ভাড়ায় আয়া পড়ছে, যাত্রীরা কি করবো, অমিট করছে গাড়ি। ঈদযাত্রার শেষ দিনে ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের। ক্রেতাদের সরগরমে শেষ দিনে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরু থাকায় যাচাই বাছাই করে গরু কিনছেন ক্রেতারা। ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিপাকে পড়েছেন বড় গরু নিয়ে আসা খামারিরা। দাম কম হওয়ায় অনেকেই করছেন লোকসানের আশঙ্কা। মাঝারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। জনাব শাহ আলম সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গরু নিয়ে এসেছেন গাবতলীর হাটে। তার সবগুলো গরুই বড় আকারে। তার সবচেয়ে ভালোবাসার এবং বড় গরুটির নাম জমিদার। দাম হাঁকাচ্ছেন 32 লাখ টাকা। 3 বছর নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন জমিদারকে, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শাহ আলম। আমার ইচ্ছে ছিল যে হয়তো রাজধানীতে বড় একটা গরু আমি নেব, বড় পালবো, দেখাবো মানুষকে, ভালো দামে বেচবো, কিন্তু সেটা হচ্ছে না। এখন যে দাম বলতেছে এগুলোটা অনেক টাকা লসের হিসাবে আসতেছে আমার। একই অবস্থা মানিকগঞ্জের গিয়াসউদ্দিনের। পরম যত্নে লালন পালন করা লালচান আর লাল বাহাদুরের দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। আগে 9 লাখ টাকা দাম উঠলেও আরো বেশি পাওয়ার আশায় ছাড়েননি। এখন দাম উঠছে অনেক কম। 8 লাখ পর্যন্ত উঠছে। এখন মন নরম করতেছে, ঈদের তো আর সময় নাই, বিক্রি করুম। এখন যদ্দূর যা উঠেন চলে উঠে বিক্রি করে দেবো।
তাদের মতো বড় গরু নিয়ে আসা অন্য ব্যক্তিরাও পড়েছেন বিপাকে। লোকসানের আশঙ্কা করছেন অনেকেই। আমার যে পরিমাণ খরচ হয়েছে তার চাইতেও অনেক লস হচ্ছে। দেখা যাচ্ছে একটা গরুর পেছনে মনে করেন প্রত্যেকদিন খাবার পরে 800 থেকে 900 টাকা। অনেক দিন ধরে এটার যত্ন করতেছি, খাবার দাবার ঠিক মতো দিতেছি, একটা মায়া কাজ করে, এখন তাও আমাদের বিক্রি করতে হবে। পালছি পাইলে তো আর বাড়িতে রাখার পারাম না, মায়া থাকলেও বেচতে যাইব, তাই আটা আনছি। ওই গায়ে ভালো একজন লাগলো, কথা কাজে মিলে গেল, বেঁচে লাগছে। হাটে যখন বড় গরুর চাহিদা কম, তখন ক্রেতাদের চোখ মাঝারি গরুর দিকে। দাম সহনীয় এবং সামর্থ্যের মধ্যে হওয়ায় সবাই ঝুঁকছেন এসব গরুর দিকে। বিক্রেতারাও বলছেন মাঝারি এবং লাল গরুর চাহিদা বেশি। ছোট গরুর চাহিদা বেশি, কিন্তু বড় গরুর চাহিদা তেমন না। এই মনে করেন 110-20 গেলে ওগুলার খুব প্রচুর কাস্টমার, কিন্তু বড় গরুর কোনো কাস্টমার নেই এরকম। বাজার মূল্য গরুর মোটামুটি ঠিক আছে, এটা ঠিক সহনশীল, কিন্তু খাদ্য মূল্যের এত দাম, জিনিসপত্রের যে দাম বেশি, সে তুলনায় ওনারা লাভবান হচ্ছে না। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা গরু বিক্রি শেষে নিরাপদে ফিরতে চান নিজ বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন গ্রামে অপেক্ষারত প্রিয় মানুষগুলোর সাথে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। গরুর মাংস ফ্রিজে রাখায় গুড়িয়ে দেওয়া হলো ভারতের মধ্যপ্রদেশের 11 মুসলিমের বাড়ি। আটক 1, জব্দ 150 গরু। ত্যাগ, মহিমা, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা। জেরুজালেমে পবিত্র আল আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন অন্তত 40,000 ফিলিস্তিনি। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। আফরিনময় রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। তবুও নামাজ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। আমাদের কাছে কিছুই নেই, কোনো ঈদের আনন্দও নেই। এ অবস্থায় কোরবানির পশু নেই, এখন আমরা নিজেরাই কোরবানি হই। লেবাননের বৈরুতের আল আমিন মসজিদের বাইরে এবং ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজের পর ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করেন তারা। মিশরের কায়রোতেও আমান ইবনে আল আস মসজিদে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন। নামাজ শেষে কোলাকুলিও করেন তারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এদিকে কুয়েতের যুবরাজও স্টেট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন, যেখানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কাতারের আমির এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে লুসাই স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়াও করেন তিনি। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ঈদের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন তারা। এছাড়া পশ্চিমা অনেক দেশেও পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের কোলঘেঁষা মিয়ানমারের রাজধানী রাখাইনের শীতের আশেপাশে গ্রামগুলো দ্রুত খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে জান্তা। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি শীতে নিয়ন্ত্রণ নেওয়ার হুমকির পরপরই এই নির্দেশ দিল সামরিক সরকার। এদিকে রাজ্যের মন্ডুর 10টি ঘাঁটি দখলের দাবি করেছেন আরাকান আর্মি। লড়াইয়ে নিহত হন 200 সেনা। লুৎফর কবির রিপোর্টে থাকছে বিস্তারিত।
গেল কয়েকদিন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়েছে সরকারি বাহিনী ও সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে। দেশটির অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত টেকনাফের দিকে। ভারী লড়াই চলছে রাখাইনের মংডুতেও। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার জানিয়েছে, মংডুতে গেল 2 সপ্তাহের ভারী লড়াইয়ে 10টির বেশির সামরিক ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটির দাবি, সেনারা ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে গেলে তখনই দুপক্ষের মুখোমুখি লড়াই শুরু হয়। এতে 2 শতাধিক জান্তা সেনা ও সীমান্তরক্ষী নিহত হন। লড়াইয়ে প্রাণ হারান একজন স্ট্র্যাটেজিক কমান্ডারও। আরাকান আর্মি থেমে নেই মংডুতেও। সীমান্ত ঘেঁষা শহর ও গ্রাম ধীরে ধীরে নিজেদের কবজায় নিচ্ছে। এই গোষ্ঠীটির এখন চোখ রাখাইনের রাজধানী সিত্তের দিকে। সম্প্রতি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলে রাজধানীর আশপাশের গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক সরকার। সেখানে অন্তত 15টি গ্রাম রয়েছে। মিং অং লাইং সরকার বলছে, সিত্তেকে কেন্দ্র করে আরাকান আর্মি ও জান্তার বড় ধরনের লড়াইয়ের শঙ্কা রয়েছে। গেল নভেম্বর থেকে রাখাইনে জান্তা বিরোধী অভিযান জোরদার করে আরাকান আর্মি। রাখাইন নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা কায়েম করতে চায় এই গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কিছুটা দূরে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ। স্থানীয়রা জানান, থেমে থেমে দেশটির জলসীমানায় বিকট বিস্ফোরণ শোনা যায়। ধারণা করা হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণেই যুদ্ধ জাহাজ টহল দেয়। এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরনির্ভরশীলতার কারণে আওয়ামী লীগ সরকার মিয়ানমার ইস্যুতে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি। বলছেন, দলকে শক্তিশালী করতেই বিএনপির নেতৃত্বে পরিবর্তন। সেন্ট মার্টিনে নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে দলটি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত হত্যা ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা হুমকি নিয়ে নীরব থাকায় সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নেতৃত্বের পরিবর্তনে নানা আলোচনা সমালোচনা নিয়ে প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে না হয়েছে, দে আর অল ইয়াং পিপল। তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে। বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুলতে আপনারা সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলোকে বলেন বড় করে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার বিএনপি সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো মিয়ানমার ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আমার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে দুর্নীতির যে বিস্তার ঘটিয়েছে তা এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন কাদের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে থাকছে বিস্তারিত। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিনের আশেপাশে পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে আছে বলেও জানান তিনি। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন। সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। কোন উস্কানিতে পা দিবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না জেনে অর্বাচীনদের মতো কথা বলা বিএনপির অভ্যাস। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। চলছে ঈদুল আজহার ছুটি। টানা 5 দিনের ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে নগদ টাকার জন্য গ্রাহকদের ভরসা এটিএম বুথ। কিন্তু রোববার ঠিক ঈদের আগের দিনে সারা দেশে এটিএম বুথে দেখা দেয় টাকা সংকট। নগদ টাকার জন্য রাজধানীর বিভিন্ন এটিএম বুথে ঘুরে টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গ্রাহকরা। সাবিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে সহজ করলেও সম্প্রতি কিছু ক্ষেত্রে সেবা নিতে মানুষকে বেগ পেতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির মধ্যে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর এটিএম বুথ সহ প্রায় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমার জরুরি টাকার দরকার, এখন আমি কার্ড পাঞ্চ করেছি বলে যে আমাদের এখানে ক্যাশ না থাকার কারণে আমরা দুঃখিত। সমস্যায় পড়ছি যে এতে আমাদেরকে আমরা এখন কোথায় পাবো এই টাকাটা, তাই না? এখন বিভিন্ন বুথে আমরা ছুটতেছি যে কোথায় গেলে এই টাকাটা পাবো। এটা নিয়ে দুটাতে দেখলাম, একটাতে বললো যে ইন্টারনেট নাই, সংযোগ নাই, আর এটাতে কোনো টাকা ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। আমি একাধিকবার চেষ্টা করলাম, কোনোভাবেই কোনো টাকা আমি ক্যাশ আউট করতে পারছি না। কালকে ঈদ, আমাদের যদি এখন এরকম প্রবলেম হয়, আর অ্যাকচুয়ালি আমরা তো এখনও ডিজিটাল হওয়ার পরেও যদি আমাদের এরকম প্রবলেম হয়, তাহলে তো আসলে আমাদের নাগরিক সেবা যেটা সেটা তো আমরা পুরোপুরি পাচ্ছি না। এই সংকটের ফলে ডিজিটাল লেনদেনে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমি এই পর্যন্ত 4টা বুথ ঘুরে আসছি, এই বুথে আসলাম, এই বুথে একই অবস্থা, সব বুথেই বলতেছে টাকা নেই। 3টা বুথে কার্ড পাঞ্চ করছি, বাট কোনো ব্যালেন্স পাইনি। পুরো লাস্টে চতুর্থবার যে আমি ব্যালেন্স পাইছি। এটাতে ক্যাশ নাই, গতকালকে থেকে ক্যাশ নাই। না টাকা আছে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হতেছে আর কি, নেটওয়ার্ক নাই। সরকারি ছুটির দিনগুলোতে আর্থিক লেনদেনের উপায় হিসেবে যখন সাধারণ মানুষ অনেকটাই এটিএম বুথ নির্ভর, সেখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও বুথগুলোতে পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় এসব ব্যাংকের গ্রাহক সেবার মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এমনটি বলছেন সাধারণ গ্রাহকরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে সবাই যখন গ্রামে, তখন জীবিকার প্রয়োজনে কেউ কেউ রয়ে যান শহরে। অন্যের টাকা পাহারা দিতেই এটিএম বুথে নিরাপত্তা কর্মীদের এ জীবন সংগ্রাম। রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। আরো জানাচ্ছেন এনাই নাহিদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দের অন্যতম অংশীদার পরিবারের সদস্যরা। তবে এ সুযোগ অনেকেরই আসে না।
নগরের অন্যান্যরা যখন গ্রামে ছুটে যান তখনও এ শহরে থাকতে হয় বিভিন্ন পেশাজীবীদের। তাদের অন্যতম এটিএম বুথের নিরাপত্তা কর্মী। আপনার অর্থের পাহারা দিতেই তাদের ঈদটা কাটে এই বুথের পাশেই। ফাঁকা ঢাকায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে হয়। এমনকি প্রায় ঈদেই খুন হন নিরাপত্তা কর্মী। এবার ঈদেও গ্রামে যাওয়া হবে না বুথের নিরাপত্তা কর্মী বরিশালের লোকমান ও সিরাজগঞ্জের সোবাহানের। পাওয়া যাবে না পরিবারের সান্নিধ্য। ছুটি পাই না, এই সময় আর কি খারাপ লাগে যে ঈদের সময় বাড়ি যাইতে পারতেছি না, মন মানসিকতা তখন একটু খারাপই হয়। সারা বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় আমরা বাড়িতে যাই, বাড়িতে সবাইকে আত্মীয় পরিজন নিয়ে সবাইকে একসাথে ঈদ কাটাই। কিন্তু আমাদের অভাবের সংসার, অভাবের জন্যতে আমরা এখন চাকরি করি। অন্যের গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিতে তারা অতন্দ্র প্রহরী। এবার ঈদের ছুটি পাই নাই, ইনশাল্লাহ সুস্থ থাকলে, সবাই ভালো থাকলে আবার দেখা হবে। ছুটিতে যাব, সবার সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, তখন আনন্দ করবো ইনশাল্লাহ। বাড়িতে মা আছে, বাবা সিলেট চাকরি করে, ঈদে আসবে, বাড়ি আসবে, দেখা সাক্ষাৎ হবে না, বাড়ি যেয়ে দেখা সাক্ষাৎ হবে না। ছুটি নাই, এইটাই হলো বড় বিষয়। এখানেই মানে বাড়ি যাওয়া হইতেছে না, ছুটি থাকলে নিশ্চয়ই বাড়ি যাওয়া হইতো। নিরাপত্তা কর্মীদের এমন আত্মত্যাগে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন গ্রাহকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এটাই কাজের ধর্ম অনুযায়ী তাদেরকে করতে হচ্ছে। তবে তাদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা রইল। তাদের পরিবার পরিজনদের কাছে দিতে পারলে অবশ্যই ভালো লাগতো তাদের, কিন্তু তারা আমাদের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আছেন। রাত দিন 24 ঘন্টা তারা ডিউটি পালন করতেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা দেশ ও দশের সেবা করে যাচ্ছে নিরলসভাবে। তারা পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে আসলে এইখানে তারা এত কষ্টের সহিত তারা হচ্ছে যে সবাইকে রেখে ডিউটি করতেছে, এটাই আসলে অনেক। পরিবার পরিজনহীন এই ঈদ উদযাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদটাতে আরও থাকছে, ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের বিকল্প নেই টাইগারদের। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পৈতৃক সূত্রে নিয়োগ পাওয়া অস্থায়ী পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আঙুল ফুলে কলা গাছ। দালালিয়ার জবর দখল করে বনে গেছেন কোটিপতি, গড়েছেন কোটি কোটি টাকার অঢেল সম্পদ। তার দস্যুবৃত্তির বিচার চেয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। সহকর্মী শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অস্থায়ী অফিস সহায়ক মোহাম্মদুল্লাহ, বেতন পান 10,161 টাকা। তার বাবা ইউসুফ মোল্লাও ছিলেন এই কলেজেরই পিয়ন, সেই সুবাদেই চাকরি পান মোহাম্মদুল্লাহ। সেই মোহাম্মদুল্লাহ যখন এমন আলিশান বাড়ি বানাচ্ছেন তখন সবারই চোখ ছানা ভরা। কিভাবে সম্ভব এমন সম্পদের মালিক বনে যাওয়া? তারই অনুসন্ধানে নেমে বেরিয়ে আসে পেছনের রহস্য। জানা যায় নড়াইল শহরের ভাওয়াখালীতে 4 শতক জমির উপর এই 3তলা আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে অডেল সম্পত্তির মালিক পিয়ন মোহাম্মদুল্লাহ। হাল রেকর্ডে তার নামে রয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমি সহ ব্যক্তি নামীয় প্রায় 2 একর জমি। এছাড়া অভিযোগ রয়েছে জবরদখল করেছেন 15টি দাগে 3 একরের বেশি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি। তার জবরদখলের কবলে পড়া একজন ধোপাখোলা এলাকার নাসিমা বেগম। তার অভিযোগ মোহাম্মদুল্লাহ তার বাড়ি দখল করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এভাবে দস্যুবৃত্তি করে অন্যের অসংখ্য জমি দখল করার অভিযোগ তার বিরুদ্ধে। দেখতে তো পারতেছেন যে বাড়িঘরের কি অবস্থা করে দিল। তা নভেম্বর 7 তারিখ থেকে সে বাড়িঘর ভাঙা শুরু করলো। তাই শুনে আমার শাশুড়ি ঢাকা থেকে শ্বশুরকে অসুস্থ অবস্থায় ফেলাইয়ে এখানে চলে আসে। এখানে এসে থাকা শুরু করে। তার গায়ের উপর দিয়ে সে দিনের বেলায় রাত্রির অন্ধকারে বেকু দিয়ে বাড়িঘরে ভাঙে তছনছ করে দিছে। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও জানিয়েছেন চাকরির পাশাপাশি জমি কেনার ব্যবসা করে গড়েছেন এসব সম্পদ। আমার কাগজ আছে, আমি তো অবৈধ কোনো কিছু না। আমার যদি কেউ বলতে পারে যে ভাই তুমি অবৈধ কোনো কিছু, আমি একটা অবৈধ যদি কোনো জিনিস দেখাতে পারে যে বিচার হয় আমি মেনে নেব। কলেজের যাওয়ার আগে আমি কলেজ টাইমের আগে আমি অনেক জায়গায় দৌড়ে মনে করেন যে একটু জমি একজনের কাছে গেলাম, একজনের তো বিক্রি করে দিলাম। অনেক মানুষ কয় ভাই আমি জমি বিক্রি করবো, আমার একটু বিক্রি করে দাও। আমি কিন্তু একটু বিক্রি করে দিচ্ছি, অনেকের জমি বহু জমি বিক্রি করে দিচ্ছি। পিয়ন থেকে কোটিপতি মোহাম্মদুল্লাহর জবরদখল ও দুর্নীতির বিচার চেয়েছেন সচেতন মহল। একজন পিয়ন নাম মাত্র, তার
ভোয়াখালীতে আমরা দেখেছি যে আলিশান বাড়ি উঠেছে। এই রকমের বিষয়টি নিয়ে যারা দুর্নীতি দমন কমিশন রয়েছেন তারাও এটাকে তদন্ত করে দেখতে পারেন। তবে মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলার অজুহাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশিস অধিকারী। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েক বছর ধরেই ভাঙছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার যমুনা নদী। ভয়াবহ ভাঙনে সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। তাই ঈদ এলেই আনন্দ আসে না যমুনা তীরের এসব মানুষের মাঝে। তাদের অভিযোগ পাচ্ছেন না কোনো সহকারী সহযোগিতাও। সহকর্মী সায়েম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আপনবু। যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে এভাবেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার। সারা দেশ যখন ঈদের খুশিতে মাতোয়ারা, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ। একসময় বাড়িঘর, ফসলি জমি সব থাকলেও আজ তারা নিঃস্ব। ঈদের আনন্দ ছুঁতে পারছে না তাদের। এই যে কুরবানির একটা ঈদ আসতেছে, মানুষ উৎসাহে আনন্দ করতেছে, আমরা কিছুই পারতেছি না। মানুষের মুখের তোর হা করে টাকা লাগে। নদীতে ভাঙ্গিয়া গেছে, এই যে এক বাঁশতলা ও গাছতলা। ঈদ করবো আমরা কেবা করি, ঈদ নেই আমাদের। নদী ভাঙ্গে, মোটা ভাঙ্গে এসে, আমার ঈদ মিদ নাই কি। তারা এমনিতেও পাননি সরকারি কিংবা এনজিও থেকে কোনো সুযোগ সুবিধা, আর ঈদেও তাদের কাছে পৌঁছায় না কোনো উপহার। সহযোগিতার পাশাপাশি তাদের দাবি ভাঙন রোধে প্রকল্পের কাজ শিগগিরই শেষ করার। ভাঙ্গা হইতে আছি এইটাই, তাছাড়া এখন তো কোনো মেম্বার চেয়ারম্যান একটা কাঠ পর্যন্ত আমাকে দেয় নাই। আশ্বাস দেয় যে তা কর্ম কোনো কিছুই করতেছে না। সরকারের আমরা কিছু পাই নাই। আর নদীর কাজটা করা খুব দ্রুত দরকার। নদীর কাজটা যদি করলো নি আমরা বাঁচলাম নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, চাহিদাপত্র পেলে করা হবে সহযোগিতা। আজাদপুরের যে বিষয়টা আপনারা বললেন, নদী ভাঙ্গন হয়েছে, সে নদী ভাঙ্গনের ফলে যদি কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এটা পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে। চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলমান প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে আর ভাঙন দেখা দেবে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে এবং পাড়ের উপরে চাপ কমে। নদী ভাঙন বন্ধ হলে আবারও ঈদের আনন্দ ফিরে পেতে পারে ভাঙন কবলিতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।